মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান। ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩ জন দেশে ফিরেছেন বললেন আসিফ নজরুল। শাহাদাতের সুযোগ এলে পিছপা হব না বললেন আসিফ মাহমুদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানাবো, জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড বললেন মাহফুজ আলম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান। বেকারত্ব হ্রাস, দরিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ৫ জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি। দুর্গত মুসলিমদের যথেষ্ট সহায়তা করা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ৩-0 তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। সামিটে অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি শুধু সম্মেলন নয়, এটি একটি আন্দোলন, পরিবর্তনের উদ্যোগ। মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা। মুসলিম দেশের প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে করে বলেন, যেসব দেশ এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সেসব দেশকে সহায়তায় এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মুসলিম দেশগুলো যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি ইরানের। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী সরকার যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে। শুক্রবার ৪ জুলাই তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন, খবর সংবাদ সংস্থা মেহেরের। মুসাভি জোর দিয়ে বলেন, ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের নেতার প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। যুদ্ধে বিরতির কারণে এটি স্থগিত করা হয়, তবে তিনি বলেছেন এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। ইরানি জেনারেলের এই হুঁশিয়ারি তেহরানের এই বার্তাকে আরও জোরদার করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে। মরহুম জেনারেল সালামিকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল মুসাভি বলেন, সাহস, দৃঢ়তা ও সম্মুখ সারিতে তার নির্ভীক উপস্থিতি তার জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে, যে গুণাবলী তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন। তিনি আরও বলেন, শত্রুদের সামনে তিনি ছিলেন অটল, কিন্তু বন্ধু ও সহকর্মীদের মধ্যে ছিলেন ভদ্র এবং উৎসাহী। জনগণের উদ্দেশ্যে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, আপনারা এমন একটি জাতি যারা অন্য কারোর মতো নয়। ঐক্য, দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুকে পিছু হটতে এবং হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন। মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩ জন দেশে ফিরেছেন বললেন আসিফ নজরুল। মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার ৩ বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত এসেছেন জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরও এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। আটক বাংলাদেশি শ্রমিকেরা সিরিয়া ও বাংলাদেশ ইসলামিক স্টেট গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন, চক্রটি অন্যান্য বাংলাদেশি শ্রমিককে নিশানা করে সদস্য সংগ্রহ করত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্র চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দিত। আটক ৩৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে হামলা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে। বাকি ১৬ জন এখনও পুলিশ হেফাজতে রয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। শাহাদাতের সুযোগ এলে পিছপা হব না বললেন আসিফ মাহমুদ। শাহাদাতের সুযোগ এলে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, জুলাই শহীদ হতে না পারাটা তার জন্য আফসোসের। আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা। জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬শে জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না। জুলাই এদেশের লক্ষ কোটি বিপ্লবের জন্ম দিয়েছে। তিনি আরো বলেন, আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভীষণ আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। স্ট্যাটাসের শেষ দিকে যুব ক্রীড়া উপদেষ্টা অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন, একটারে মারি একটাই যায়, বাকিটি যায় না স্যার, ভুলে গেছেন? গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৫ জন। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার ও শুক্রবারের অভিযানে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭,২৬৮ জন এবং আহতের সংখ্যা ১,৩৫,১৭৩ জনে পৌঁছেছে। এতে আরও বলা হয়েছে, তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ইসরায়েলের ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৬,৭১০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ২৩,৫৮৪ জন। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড, বললেন মাহফুজ আলম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে পরিকল্পিত বলে দাবি করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড, তবে পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। উপদেষ্টার দাবি, মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ আক্রমণের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। অভ্যুত্থানের প্রথম এই অংশকে মেটিকুলাসলি ডিজাইনড বলে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের দুটি অংশ ৫ জুন থেকে ১৮ জুলাই এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল। আর ১৯শে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণে এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেন, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মার্চের অসহযোগ আন্দোলন এবং বাঙালি বিহারি দাঙ্গা সবই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার ফসল। সেসব ঘটনায় নেতৃত্ব যারা দিয়েছেন তারা কেউই পাপ বোধে ভোগেননি, বরং তাদের নিয়েই জাতি গর্ব করে।